অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের যা ৮টি রাজ্য থেকে সর্ববৃহৎ, যাকে আবার উদীয়মান সূর্যের দেশও বলা হয় এবং তার অর্থ তার নামের মধ্যেই দেখা যায়। অরুণাচল মানে ভোরের আলো বা উদীয়মান পর্বতমালার দেশ। আমি এবং আমার সাথী বিটু এরই মধ্যে উত্তর পূর্ব ভারতের এই সবথেকে সুন্দর একটি রাজ্য অরুণাচল প্রদেশে আমাদের নিজ মোটরসাইকেল নিয়ে ভ্রমণ করে এসেছি। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমাদের অনুভব অরুণাচল প্রদেশকে নিয়ে। আমরা ত্রিপুরা রাজ্যের ছোট্ট একটি জায়গা শান্তির বাজার থেকে প্রথম দিন আমাদের মোটরসাইকেল নিয়ে মনে অনেক আশা নিয়ে অরুণাচল প্রদেশের জন্য 15ই মার্চ 2025 সকাল 3টে নাগাদ শান্তির বাজার থেকে বেরিয়েছি। এই ভিডিওতে তোমরা দেখতে পারবে আমরা কিভাবে অরুণাচল প্রদেশের দিরাং শহরে একদিনে গিয়ে পৌঁছাই। তো চলো বন্ধুরা, শুরু করা যাক এবারের গল্প, আমাদের মোটরসাইকেল নিয়ে অরুণাচল ভ্রমণ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনি ডে। বাচ্চা এখন 3:16, আজকে হচ্ছে 15th of March 2025। আমার সামনে আছে বিট্টু ভাই আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের এবারকার সব থেকে অ্যাডভেঞ্চারাস জার্নির মধ্যে একটা। থাম্বনেইল দেখে আশা করি বুঝে গেছো যাচ্ছি কোথায়। আর বাইপাস দিয়ে আমরা যাব না, এবারের আমাদের রুট হচ্ছে কমলপুরের সাইড দিয়ে খোয়াই হয়ে ধর্মনগর দিয়ে বেরিয়ে চোরাইবাড়ি। এখন আছি ওই রাধানগর স্ট্যান্ডের কাছে। এখান থেকে তো দেখাচ্ছে চোরাইবাড়ি 170 কিলোমিটার্স। এখনো তো জাস্ট মাটি কেটেছে। একটা ভালো বাজান বেসে গেছি। যদি বৃষ্টি হতো এই রোড দিয়ে কি করে যাওয়া যেত বলো তো? ভালো রোড পাওয়াতে আমি 80-85-এ চালাচ্ছি, যাতে ওই সময়টা যেখানে নষ্ট হয়েছে কমলপুর, খোয়াই টাউন, পদ্মবিল। আচ্ছা, এদিক দিয়ে গেলে খোয়াই টাউন পড়বে বোধ হয়, না? হ্যাঁ বোধ হয়, জানি না। আমি চাইছি দিনে দিনে থাকতে সোনাপুরটা ক্রস করে নেব, তারপর যতটুকু পারবো আজকে আমরা ততটুকু কভার করতে চেষ্টা করব। এমন কোনো টার্গেট রাখিনি যে আজকেই যেতে হবে তেজপুর, আজকেই যেতে হবে। আজকে আমাদের গন্তব্য তো তেজপুর, আসাম তেজপুর, যতটুকু যাওয়া যায় আর কি। সো হ্যালো ধর্মনগর, প্রথমবার এলাম ধর্মনগর। কালকে বললাম তোমাদেরকে ঘুম হয়নি, তো আজকে বাইক চালানোর সময় হালকা একটু চোখ কেমন করছিল, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছি। দাঁড়িয়ে চোখে মুখে জল দিলাম, একটু ওয়েট করলাম, দেখলাম যে এটা কি ঘুম কি না। দেখলাম যে না, একটু হালকা পেয়েছিল, তারপর আবার ছুটেছি আর কি। যদি তোমাদের সাথে কখনো এমন হয়, কখনো বাইক চালাবে না, সঙ্গে সঙ্গে বাইক এক সাইডে রেখে দরকার হলে আধ ঘন্টা একটা পাওয়ার ন্যাপ নিয়ে নেবে। যাক, যদি ধর্মনগর থেকে কেউ থেকে থাকো বলবে এটা কি ধর্মনগর মানে জায়গাটা? উঠিয়ে দে ভাই, ধর্মনগরে যাই আর যেখানেই যাব যাই, এদের মানে বন্ধ নেই। তো দেখুন, এই জায়গা থেকে আমরা লেফট সাইডে চলে যাব। চলে এসছি চোরাইবাড়ি। আগে ওই দিক দিয়ে আসতাম, এবার এদিক দিয়ে এলাম আর কি। এ নিয়ে আমাদের আজকের দিনে দ্বিতীয় স্টেটে ঢোকা। ত্রিপুরা থেকে বেরিয়ে এখন আসাম ঢুকে গেছি। সকালবেলা 3:30 নাগাদ রওনা দিয়েছি, এখন 3:45 নাগাদ আমরা আসাম ঢুকেছি। তো বলতে পারো মোটামুটি ওই 6 ঘন্টা, 6.5 ঘন্টার মতো সময় লেগে গেছে। নট ব্যাড। আসাম ঢুকে পাথারকান্দির দিকে যেতে আর কি, এই যে দুসাইডের যে জমিগুলো দেখতে পাচ্ছ, এইগুলোতে মানে এখন জমি, ঠিক 2 মাস পরে সব জল থাকবে এখানে বৃষ্টি হয়ে। মানুষ যাতায়াত করে নৌকা দিয়ে, মানে দু সাইডেই একদম ভর্তি জল থাকে। এখন তো পুরো শুকনো, ওই দিক থেকে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে। এই হচ্ছে বদরপুর ঘাট।
আমরা যাবো রাইট সাইডে। লেফট সাইডে গেলে তোমরা শিলচরের ওইদিকে যেতে পারবে, শিলচর হাফলং। এখন বারাক নদীর উপর দিয়ে ব্রিজ দিয়ে আমরা কালাইনের দিকে রওনা দেব। আর 12 কিলোমিটার দেখাচ্ছে কালাইন। কালাইন হচ্ছে আমাদের যেরকম ত্রিপুরা এবং আসামের বর্ডারকে চোরাইবাড়ি বলে, কালাইন হচ্ছে আসাম এবং মেঘালয়ের বর্ডার। আর এটা হচ্ছে ফেমাস বারাক নদী। বারাক নদীর উপর দিয়ে এখন যাচ্ছি। এই নদীর অন্য একটা ব্রিজের কাজ চলছে, কোথায় যেন, ওই যে ওইটা বোধহয় নাকি না, ওটার তো রেল ব্রিজ। অনেক বড় নদী, আসামের দ্বিতীয় বৃহত্তম নদী বোধহয়, যতটুকু মনে হয়। স্বাগতম আসাম মেঘালয় বর্ডার থেকে। দূর থেকে মেঘালয়ের পাহাড়ের হরাইজন দেখা যাচ্ছে। আমার মধ্যে এবার এক্সাইটমেন্টের সব আসছে, কিরা মকড়া জীবাণু সব আসছে, এখন সব আসছে। এই যে দূর থেকে যে হেজিনেস ব্যাপারটা আসছে, হালকা হালকা দেখা যাচ্ছে, পাহাড় দেখাও যাচ্ছে না, হেজিনেস ব্যাপারটা যে আসছে, সেটাই তো আমাদেরকে এখানে নিয়ে আসে বারবার। দেখলেই বোঝা যায় যে না, সামনে আরো বড় অনেক কিছু আছে। তো এখন বাজছে 12টা, একদম সাপ 12টা। আর আমরা এসে পৌঁছেছি কালাইন। আরও এখান থেকে ধরো এই 2-3 কিলোমিটার দূর হবে, 4.2 কিলোমিটার দূর হবে। 11 মিনিট লাগবে দেখাচ্ছে। কালাইন গিয়ে দুপুরবেলার খাওয়াটা সেরে নেব, দেন আমরা চড়াই শুরু করব আজকের সব থেকে অ্যাডভেঞ্চারাস রাইড সোনাপুর। এরা আছে আনন্দে, শালা কোনো টেনশন নেই, হুলি খেলছে। টোলগেট দেখেছো, মনে করেছো রাস্তা শুরু, আবার টোলগেট যখন দেখবে মনে করবে রাস্তা শেষ। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, টাটা। আমি চালিয়ে চালিয়ে উঠি, ইন্টারেস্টিং কিছু থাকলে দেখাবো, মানে পুরোটাই ইন্টারেস্টিং, সব কথা তো আর রেকর্ড করা যাবে না। আজকে 15 তারিখ, 15/3/2025। जगह नहीं है ना, রেকর্ড করছি কিনা কে জানে। শালা সারপ্রাইজ। তো আছি এখন মালেডোরের কাছে। মালেডোর এখান থেকে আর একটু দূর আছে। সোনাপুরে যাওয়ার জন্য ওটা শুরু করলাম। এই ভাত খেলাম, আমি রুটি খেয়েছি, বিট্টু ভাই ভাত খেয়েছে এই হোটেলটাতে, মা কালী হোটেল। তো এবার এখান থেকে পাচ্ছে এখন ওই 1:32 কি 32। এখান থেকে আমাদের তেজপুর যাওয়ার কথা। তো আজকে হবে কি না জানি না,
কালকে রাত্রিবেলা যেটা বললাম ঘুম একদম হয়নি, তো জোর করে করে তো লাভ নেই। তো আজকে টার্গেট আমাদের জোরাবাট পর্যন্ত আমরা যাব। কালকে জোরাবাট থেকে আমরা অরুণাচল প্রদেশের দিরাগের উদ্দেশ্যে রওনা দেব, যদি সব ঠিকঠাক থাকে। তো সব এখানে পড়ে আছে, হেলমেট, ব্যাগ, বাইকগুলো বাইরে। তো চলো তোমাদের সাথে সোনাপুর সেবার রোডে দেখা হচ্ছে, মাউন্টেনে দেখা হচ্ছে। অবস্থা দেখো, ডুবে গেছে পুরো। কাদা ভরে গেছে, দেখেছো অবস্থা? যে বলি সোনাপুর সেই, এ হচ্ছে তার উদাহরণ। পঞ্চাশ কিলোমিটার এখান থেকে মাওরিংখাং। আমার কাছে মাঝে মধ্যে মানে মনে হয় আমি একটু বেশি ভয় পাই, কিন্তু ভাই আমার তো ক্যারেক্টারই এরকম, আমি নিজেকে চেঞ্জ করতে গেলে তো বাইক নিয়ে পড়ে যাব, তাই যেমন আছি তেমনই থাকি, ভয় পেয়েই যাই, অসুবিধা নেই, কিন্তু জায়গায় পর্যন্ত তো যেতে হবে। এত কাদা ভাই, এত স্লিপ করে, কি করে মানে ম্যানেজ করে যাওয়া, সেটাই একটা চ্যালেঞ্জের ব্যাপার। তোমরা চিন্তা করো, বৃষ্টির কোনো নামগন্ধ নেই, একদিন না দুদিন বৃষ্টি হয়েছে তাতেই অবস্থা। এগুলো মানা যায়? না মেনে কি করবো, মানতে তো হবে। এদের ভয় লাগে চালানি দেখলে, কোথায় যাবে। আমি এভাবে যাব কি? হচ্ছে সোনাপুর রিভার। এই রিভার ফিভার দেখাতে পাচ্ছি না ভাই, এখানে হাত পা ঠান্ডা হয়ে আসছে, এত পরিমাণ স্লিপ করছে বাইক। ওই বড় গাড়িগুলো এভাবেই ঢুকিয়ে দেবে, ওরা দাঁড়াবেও না। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো দাঁড়িয়েছো, নাহলে আমাদের জন্য কেউ ভাবে না, শালা বাইকারদের কেউ পাত্তাই দেয় না। वाओ व्हाट अ कलर, लेकिन लाल तो नहीं है, ये तो बिल्कुल नीला है, और साथ में डैम भी है। हाँ এখন আছে না, আমরা মনে হয় ইয়েতে না তো, এখনো তো ইয়েতে আছে, মেঘালয়তে আছে, এখন আসাম বর্ডারে ঢুকুমে ব্রিজটা পার হইলে। দাঁড়া, নদীটার নামটা একটু দেখা লই।
আসলে আমি এখানে ট্রাই করছিলাম দেখতে যে নদীটার নাম কি, তারপর আমি শিওর হয়েছি, তাই ভয়েস ওভার দিয়ে বলে দিচ্ছি, দিস ইজ কপিলি রিভার। এটা হচ্ছে কপিলি নদী। এই নদীর জল পুরো নীল থাকে, আর দেখো নদীর মাঝখানেই পাহাড়ের মতো হয়ে আছে, আর যে ফুটো ফুটোগুলো দেখতে পাচ্ছ না, ফুটোগুলো দিয়ে নিচের থেকে আবার জল উপর দিকে উঠছে। আর এই নদীর ওপরেই মানে ডান সাইডে যে ড্যামের সুইচ গেটটা দেখতে পেয়েছো, এমন 3টে সুইচ গেট আছে, যেটা আমরা দেখেছি, এর থেকে বেশি আছে কি না সেটা জানি না। সেটা হচ্ছে উমরং ড্যামের সুইচ গেট, মানে লোহিত নদীর জলগুলোকে একত্রিত করে আমাদের এখানের লোকাল নারিকেলগুঞ্জের মতো এখানে ড্যামটা বানানো হয়েছে। বাট ড্যামটার স্পেশালিটি হয়েছে নিচে পুরো পাথর এবং জলগুলো পুরো নীল এবং দেখতে অসাধারণ লাগে। অ্যামেজিং। দাঁড়িয়েছি এখন রোডের মধ্যে, আমি বিট্টু দুজনই দাঁড়িয়ে আছি, আর এই মালটা দেখে দাঁড়িয়েছি আর কি। গোপ্রোতে বেশি ধরা পড়বে না। অ্যামেজিং রাইট? সো এই হচ্ছে উমরং ড্যামের কিছু ছবি। দেখো পুরো সমুদ্রের মতো লাগছে দেখতে, এবং দূর থেকে এত সুন্দর লাগছিল, চোখে না দেখলে তোমরা কিন্তু ক্যামেরাতে দেখে এত কিছু বুঝতে পারবে না। তো এই হচ্ছে আসামের খুব একটি নামকরা জায়গা কার্বি আংলং। কেউ শুনেছো কিনা জানি না, আমি ভিডিওতে বলতে পারবো না কেন প্রতিষ্ঠিত, তোমরা দেখে নেবে তোমাদের মতো করে সার্চ করে। তাই খুব সাবধানে যাচ্ছি এই জায়গাটা। আমি জানতাম না যে এদিক দিয়ে আসতেই কার্বি আংলং পড়বে, না হলে 10 বার চিন্তা করতাম। মানে চিন্তা কেন করতাম, আসতে তো হবে, এমনিতে কোনো প্রবলেম নেই, বাকি তো তুমি সমঝতে আরও সমঝ যাও। চালাতে ভালো লাগছে, হাইওয়ে ঠিক আছে, বাট এমন কেন ওগুলো কে জানে। আমাদের এখানের হাইওয়ে কিন্তু অন্যরকম হয়, ঠিক না? টার্মেকগুলো কেমন নাকি কি ঢালাই করা রোড সেটাই বুঝতে পারছি না। কি হচ্ছে এটা? এই লেনটা জানতাম ওভারটেক করার জন্য ইউজ করে, আর এখানে ট্রাক চলছে, তার মানে নিয়ম নেই, যেভাবে পারো সেভাবে চালাও। ওকে, MT-15 90-100-এ ঠিক আছে, বাট আমি বলবো 85 to 90 একদম সুইট স্পট, খুব ভালোভাবে ক্রুজ করতে পারে। কাজিরাঙ্গা 67, তেজপুর 57, ডিব্রুগড় 315। আর বলতে বলতে চলে এলাম দ্য মাইটি ব্রহ্মপুত্র। ওয়াও 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 ওয়াও, বাতাস দিচ্ছে রে ভাই, কি বাতাস যে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম, মানে এক্সাইটমেন্টে চেঁচানো শুরু করেছি, ঠিকমতো কথা বলতে মানে মনে নেই, তো এখন বলছি। মানে আমাদের রীতিমতো বাইক চালাতে অসুবিধা হচ্ছে এখানে, বাতাস এসে মানে জাস্ট ফেলে দিচ্ছে। ও সামনের দিকে দেখো বাইকগুলোকে কাঁপছে কি করে। ওয়াও, ইটস আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স ম্যান। ওয়াও, ওই দিক দিয়ে আরো দুজন রাইডার যাচ্ছে। ও বাতাসের শব্দ শুনো, জাস্ট শুনতে পাচ্ছ কিনা জানি না, মনে হচ্ছে আমাকে ঠেলে ইয়ে করে দুমড়ে মুচড়ে ফেলে দিচ্ছে। বাবারে কি বাতাসে ভাই। আছি, এটার নাম হচ্ছে নামেরি ন্যাশনাল পার্ক এরিয়া। এখানে টাইগার রিজার্ভ সেন্টার আর কি এটা, তো অভয়ারণ্য টাইপের। এখানে অনেক জন্তু জানোয়ার দেখতে পাওয়া যায় মাঝে মধ্যে। কিছুদিন আগে একটা হায়না এসেছিল রোডের মাঝখানে,
তো এই জায়গাতেই যাচ্ছি। একটু আগে তো হায়না তো দেখিনি, বাঁদর দেখতে পেয়েছি, তাই আর ভিডিও করিনি। এক বাঁদর আরেক বাঁদরের ভিডিও কি করবে বলুন। তো এখন আছি, আবার বলছি, নামেরি ন্যাশনাল পার্ক, টাইগার রিজার্ভ সেন্টার। বাঘের জন্য বিখ্যাত এটা। এটা পেরিয়ে আমাদের গন্তব্য ভালুকপং, আর 26 কিলোমিটার। মানে আমার কাছে পুরো মনে হচ্ছে যে আমি পুরো কোলাহল সিটি, কোনো ব্যস্ততম শহর সব ছেড়ে এমন একটা জায়গায় যাচ্ছি যার কোনো ভবিষ্যৎ জানি না। এত অদ্ভুত লাগছে, ঠিক দার্জিলিং যেতে মহানন্দা ফরেস্টের মধ্যে দিয়ে যেতে যেমন একটা ফিল আসে, একদম ঠিক সেই ফিলটাও পাচ্ছি আমি এখানে। একদম কেউ নেই, ওয়াও। তো এই হচ্ছে ভালুকপং চেকপোস্ট। এখানে আমাদের চেক করা হলো, সব কিছু, বেশি কিছু করেনি। ওই লাইসেন্স নাম্বারটা লিখেছে, আর পুলিশ ওই ইয়েটা দেখেছে, মানে তোমাদের আইএলপিটা দেখবে। এতটুকুই কাজটা করে এখন আমরা এবার বেরোচ্ছি আমাদের দিরাংয়ের উদ্দেশ্যে। এখান থেকে দিরাংয়ের ডিস্টেন্স ওই 130। তো সবার সাথে দেখা হবে দিরাং। হয়তো সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই, আর হয়তো কিছু রেকর্ডও করতে পারবো না। কিন্তু ভাই এখন ভাইব আসছে, বিট্টু ভাই বললো। আমি বললাম হ্যাঁ ভাইব তো আসবে। নদী তার পার দিয়ে চলছি, আর ওয়েলকাম টু অরুণাচল প্রদেশ। ও এটা হচ্ছে কামেং নদী। একদম মনে হচ্ছে সিকিম সিকিম একটা রাইড হচ্ছে, এদিকে তিস্তা আর এদিক দিয়ে সিকিমের দিকে যাচ্ছি। ওয়াও, এতক্ষণে লাগছে মানে সত্যি সত্যি এসছি কোথাও আমরা। দিস ইজ সো বিউটিফুল, সো অ্যামেজিং পিকনিক স্পট। আরে পরে সন্ধ্যা হয়ে যাবে, আর দেখতে পাবে না, তাই দেখছি আগে কতটুকু কি করা যায়। যদিও আরও দেখতে পারবে। অ্যাকচুয়ালি আমার যে মানে কি ভাল লাগছে সত্যি বলতে, মানে বলে বোঝাতে আমি পারবো না। সেই কবে থেকে মানে প্ল্যান। একটু আগে ওই তোমার একটা কথা বলি তোমাদের, আমরা যে ভেহিকেল এন্ট্রি করছিলাম ভালুকপং চেকপোস্টে, 6 জন ছিল। 6 জন ছখান থেকে এসছে, মহারাষ্ট্র, তারপরে কেউ কেরালা, কেউ তোমার এই কোথায় ম্যাঙ্গলোর, কেউ ব্যাঙ্গলোর, মানে কোত্থেকে এলো। তো আমরা ত্রিপুরা। তো বলছে বলো তো কী গান চালাবো। তো মানে একজন করে এন্ট্রি দেওয়ার জন্য একজন করে ঢুকেছে, আর ওদের সাথে যারা এসে ওরা তো বাইরে বসে আছে। তো বললো, একজন বলছে মারাঠি জ্বালা, একজন বললো মহারাষ্ট্রেরও ছিল একজন, ওই ইয়বতমাল বললাম যে উনি রিসার্চার না কি যেন। তো বললো যে একজন বলছে মারাঠি চালাও, একজন বলছে ওই তামিল চালাও। তখন আমি বলেছি না তেরা না মেরা, ভোজপুরি চালাও। সবাই বলে হ্যাঁ ইয়ে সেই বাত বলা ইস বন্দে নে। বিকেল কি আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, 5টা 9 এখন। আমরা চলছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমরা আমাদের হোমস্টের অ্যাড্রেস দিয়ে দিয়েছি দিরাংয়ে, সাংতি ভ্যালির একটু সঙ্গেই, সরি সাংতি রিভারের একটা নদী আছে, সাংতি নদী, ওই নদীর সাথেই, বেশি সঙ্গে না, একটু দূরে। 3 ঘন্টা 28 মিনিট, 8:37 দেখাচ্ছে, 123 কিলোমিটার এখান থেকে আরও। তো শুনলে কেমন লাগে তাই না, কথার সাথে সাথে 100 কিলোমিটার কিছু করার নেই ভাই, এটা ডিস্টেন্সটা এমনই হয়। সাবধানে যেতে হবে, খুব সাবধানে যেতে হবে। কাউন্টার স্টিয়ারিং ইউজ করবে তোমরা যারা যারা নতুন আসবে। কাউন্টার স্টিয়ারিং মানে বাইক চালানোর কথা বলছি। কাউন্টার স্টিয়ারিং আশা করি জানো, তবুও একটু এলাবোরেট করে দিচ্ছি। ধরো পাহাড়ে তুমি বাইক চালাচ্ছ, তো নর্মালি তো কী হয়,
একটা কার্ভ আসলে আমরা কিন্তু বাইকের সাথেই মানে কার্ভ করি, ঠিক আছে? যেমন ধরো এখন আমি এই কার্ভটা উঠবো, ঠিক আছে? এই কার্ভের সাথে সাথে আমি বাইকের সাথে সাথেও লিন করে নিলাম, ঠিক? আবার সামনে একটা আসছে, এই কার্ভটা এটা ছোট কার্ভ, এটার সাথে সাথে আমি কার্ভ করলাম। বাইকটা যেদিকে মুভ করে তুমিও সেদিকে মুভ করো। এটা হচ্ছে পজিটিভ স্টিয়ারিং, নর্মালি যেভাবে চালাও। এই সামনের টার্নিংটাতে দেখাচ্ছি ভালো করে, যেমন এই টার্নিং কাটবো, এই বাইকের সাথে সাথে আমিও ওই দিকেই মুভ করলাম। আর কাউন্টার স্টিয়ারিং হচ্ছে অপোজিট ডিরেকশনে মুভ করা। কাউন্টার স্টিয়ারিং তখন ইউজ করা হয় যখন হঠাৎের মধ্যে তুমি বাইকে মুভ করতে চাও। যেমন এখানে আমি অপোজিট সাইডে গিয়ে হাতকে যেদিকে স্টিয়ারিংটা ঘুরবে ওই দিকে করে দেবো আর কি। এখানে কি কাদা নাকি? কাদা দেখলে আমার ভয় লাগে। কাজ চলছে কিছু একটা। খুব সাংঘাতিক হয় কিন্তু যদি এখানে কাদার মধ্যে এভাবে তোমরা ইয়ে করো। যদিও এই কাদাগুলো এত মানে স্লিপারি না মনে হচ্ছে, জানি না। যেমন সুন্দর তেমন ডেঞ্জারাস। একটু বাদে ভিজিবিলিটি একদম জিরো হয়ে যাবে। যাচ্ছি এই প্রথম এত উপরে রাত্রিবেলা তাও বাইক চালানোর এক্সপিরিয়েন্স করবো। ওই দেখো ট্রাকটা যাচ্ছে কোথায়, ওরে বাবারে কত উপরে শালা। ওইদিকে আর কনসেন্ট্রেট করে লাভ নেই। অনেক বড় পাহাড়, অনেক অনেক বড় পাহাড় অরুণাচলের। আমার কি যে হয়েছে আজকে, মানে বারবার কথা বলতে ফাম্বল করছি। তোমাদেরকে রাত্রিবেলার রাইড দেখাবো আজকে। মন্দির টানের মধ্যে উঠছে, দেখেছো? ক্লাউডস গুলো সব আস্তে আস্তে রাস্তায় বসে যাচ্ছে, সবগুলো রাস্তায় বসে যাচ্ছে। আসার সময় রাস্তার সাইডে দেখতে পেয়েছিলাম ছোট ছোট মোটামুটি সাইজের ফুটবল সাইজের পাথর পড়ে আছে। তার মানে পড়েছে এগুলো উপর থেকে। কোনো বাইকার্সের বা গাড়ির গায়েও যদি লাগে না, একদম নিচে চলে যাবে। বৃষ্টি হয়েছে কি এখানে? এখানে আবার সরু রোড। এটা কিসের ব্যানার? ক্যাম্প, সরি। অবস্থা দেখো, বাজছে মাত্র 5টা 32। মেঘের জন্য অন্ধকার হয়ে গেছে, নিচে কিন্তু আবার এত অন্ধকার নয়। ও মা গো, কি বিভৎস রূপ গো পাহাড়ের। আমার এলজিজিগুলো জ্বালিয়েছি ছোট ছোট,
জ্বালিয়ে কি হবে, এত ভিজিবিলিটি কম, বাপরে। তারপর ওই দিন রাত্রিবেলা ঠিক 8টা নাগাদ আমরা অরুণাচল প্রদেশের দিরাং গিয়ে পৌঁছাই। আর রাত্রিবেলা এত অবস্থা খারাপ ছিল, ভিজিবিলিটি জিরো, তার উপর বৃষ্টি, তার উপর ক্লাউডস। আস্তে 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 করে এই রোডগুলো পেরিয়ে আমরা আমাদের গন্তব্য দিরাঙে গিয়ে পৌঁছাই। তারপরের এপিসোডে আমরা কি কি দিরাঙে দেখলাম এবং অরুণাচল প্রদেশের প্রথম ঝলক তোমাদেরকে দেখাতে চলেছি। চলো আজকে এ পর্যন্তই থাক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।